আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ এবং ভারত এই দুটি প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে এই সম্পর্কটি বাংলাদেশের অর্থনীতির উপরে এবং ভারতের অর্থনীতির উপরে কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে একটি আলোকপাত করতে চাই। দেখেন, বাংলাদেশে ২০২৪ সালের ৫ই আগস্ট একটি জঙ্গি হামলার পর, একটি জঙ্গি আক্রমণের পর, যেটা স্পন্সর করেছে আমেরিকা আর যেটাকে এক্সিকিউটের দায়িত্ব নিয়েছিল জঙ্গিরা এবং সাপোর্ট দিয়েছিল বাংলাদেশের সেনাবাহিনী। তো এই তিনটি যৌথ প্রযোজনা, জঙ্গি, বাংলাদেশ সেনাবাহিনী এবং আমেরিকার অর্থায়ন, আর এগুলাকে সমন্বয় যিনি করেছেন, যারা করেছেন তারা হচ্ছে বাংলাদেশের কিছু এনজিও। তো তারা সমন্বয় করে বাংলাদেশে একটি অভ্যুত্থান হলো, যে অভ্যুত্থানটির পিছনে কারিগররা হলো মৌলবাদী, জঙ্গিবাদী শক্তি। এই শক্তি ক্ষমতার প্রতিভূ হিসেবে যাকে ক্ষমতায় বসালেন তিনি হলেন নোবেল ইউনুস, মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের মানুষের মধ্যে, অনেক মানুষের মধ্যে এক ধরনের একটা হাহাকার ছিল যে ডক্টর ইউনুস যদি একবার ক্ষমতায় আসতো তাহলে বাংলাদেশ নামক এই ছোট্ট দেশটি মনে হয় ধনী রাষ্ট্রে পরিণত হতো। কিন্তু দেখা গেল মানুষের এই আকাঙ্ক্ষা পূরণের একটা সুযোগ যখন তার হাতে আসলো, তখন তিনি দেশটাকে ডিভাইড করে ফেললেন, জঙ্গিবাদকে সামনে নিয়ে আসলেন এবং তার ব্যক্তিগত জীবনের যে অর্জন সেই অর্জনগুলোকে গুরুত্ব দিলেন। এর ফলে বাংলাদেশ একটি দীর্ঘমেয়াদী সমস্যায় পতিত হলেন। বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্যারালাইজড করার চেষ্টার অংশ হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করলেন এবং একটি নির্বাচন করলেন, পাতানো নির্বাচন, ম্যানুফ্যাকচার্ড নির্বাচন, ইঞ্জিনিয়ারিং ইলেকশন, যেখানে প্রধান শক্তি বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষের প্রতিনিধিত্বশীল আওয়ামী লীগ নেই। সেটিকে নির্বাচন বলাটা অযৌক্তিক, বরং সিলেকশনের মাধ্যমে একটি রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দিয়ে গেলেন। তো এর ফলে ভারতের সাথে বাংলাদেশের একটা দূরত্ব তৈরি হয়। দুইটা কারণ। প্রথমত, যখন জঙ্গি হামলা শুরু হয় বাংলাদেশে, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় গ্রহণ করেন। এটা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রথম ভারতে আশ্রয় গ্রহণ নয়। তার পিতাকে যখন 1975 সালে মৌলবাদী পাকিস্তানি গোষ্ঠীর মদতপুষ্ট একদল সেনা আমেরিকার অর্থায়নে এবং আমেরিকার তত্ত্বাবধানে যখন হত্যা করে, তখনও এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানি থেকে বহু দেশ ঘুরে ভারতেই কিন্তু আশ্রয় নিয়েছিলেন। সুতরাং এই আশ্রয়স্থলটি শেখ হাসিনার জন্য নতুন নয়, এটি পুরনো। এবং এই বাংলাদেশের জন্মের সাথে ভারতের সম্পর্ক ছিল 75 পরবর্তী সময়ে আবার অসাম্প্রদায়িক চেতনার হাতে ক্ষমতাটি যাক, সেই ক্ষেত্রেও ভারতের অনেক ভূমিকা ছিল। আজকের দিনেও এই অসাম্প্রদায়িক চেতনা বাংলার জমিনে আবার প্রতিষ্ঠা হবে, সেই জন্য ভারতের অবশ্যই ভূমিকা থাকতে হবে এবং থাকবে। আমেরিকার ভূমিকা থাকবে জঙ্গিবাদের উত্থানে, আর ভারতের ভূমিকা থাকবে জঙ্গিবাদের পতনে। খেয়াল করে দেখেন, ইরাকে জঙ্গিবাদ, সিরিয়াতে জঙ্গিবাদ, লিবিয়াতে জঙ্গিবাদ, আফগানিস্তানে জঙ্গিবাদ, পাকিস্তানে জঙ্গিবাদ, এই সমস্ত জঙ্গি দর্শনের যে অর্থ, এগুলো সব কিন্তু আমেরিকা স্পন্সার করেছে। আমেরিকার কারণেই কিন্তু পৃথিবীতে এই জঙ্গিবাদের বিকাশ হয়। আর এটা যেতে যেতে যখন ফ্র্যাঙ্কস্টাইনের দত্তের মতো হয়ে যায়, তখন আমেরিকা সেখানে এসে যুদ্ধে অংশগ্রহণ করে এবং সেই দেশটিকে ধ্বংস করে। এখন আমি যে কথাটি বলছিলাম যে ভারত ও বাংলাদেশ সম্পর্ক, খেয়াল করে দেখেন ইউনুসের জামানায় ভারতের মানচিত্রকে ব্যঙ্গ করে বাংলাদেশে ভারতের কিছু অংশকে নিয়ে আসার চেষ্টা করেছে। ইউনুস ভারতের যে 7টি স্টেট রয়েছে বাংলাদেশের 3 পাশ ঘিরে, সেগুলোতে ব্যবসা বাণিজ্যের কথা, সম্প্রসারণের কথা চিন্তা করেছে ভারতকে বাদ দিয়ে। এবং বাংলাদেশে যে জঙ্গিরা, এরা বরাবরই ভারতকে হুমকি দিয়ে আসছে। এবং ইউনুস সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানিদের বাংলাদেশে বিনা ভিসায় আসার সুযোগ করে দিয়েছে এবং সেটি এই তারেক রহমানের সরকারও কন্টিনিউ করছে। এর ফলে পাকিস্তানে যে জৈশে মোহাম্মদী, লস্করে তৈয়বা, তেহরিকে তালেবান এবং আফগানিস্তানের তালেবান গোষ্ঠী এবং সিরিয়া, ইরাক,
ওই ভিত্তিক যে আইএস গ্রুপ, এরা বাংলাদেশে পাকিস্তান হয়ে ঢুকছে অহরহ, এবং বাংলাদেশে কয়েকটি ঘাঁটি তারা পরিচালনা করছে। এখানে নিয়মিত জঙ্গিদের ট্রেনিং হচ্ছে। এই জঙ্গি ট্রেনিংয়ের মূল টার্গেট হচ্ছে ভারত, কারণ বাংলাদেশকে অলরেডি তারা নিয়ে নিয়েছে, এবং তারা এই সাম্রাজ্য আরও এক্সটেন্ড করার জন্য ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে এই হামলা চালানোর একটা পরিকল্পনা চলছে। এবং এটা নতুন কিছু নয়, ভারত সেটা জানে। তত্ত্বাবধায়ক সরকার আসার আগে 2006 সালের আগে যে বিএনপি সরকারটি ছিল, ওই সরকারের সময়ে আপনারা জানেন যে বাংলাদেশে অনুপ চেটিয়া এবং পরেশ বড়ুয়া বাংলাদেশে বিয়ে শাদী করে এখানে ছেলেমেলে পড়িয়ে এখানেই জঙ্গিবাদী তৎপরতার কার্যক্রম চালিয়ে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করত ভারতে। এবং 10টা অস্ত্র যেটা ধরা পড়েছিল বিএনপির আমলে, সেটাও কিন্তু ভারতের এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারী নেতাদের হাতে দেওয়ার জন্যই। যার কারণে ভারত বুঝেছে যে এই বাংলাদেশে বিএনপি সরকার বা জামাতের সরকার বা 4 দলীয় জোট সরকার মানে হচ্ছে জঙ্গিবাদের আস্তানা। এই জন্য তারা সবসময় খুব টেকনিক্যালি প্লে করেছে। কিন্তু এবার যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে, ভারত ভেবেছিল যে এই জঙ্গিবাদকে পরাহত করতে হলে, এই জঙ্গিবাদকে পরাজিত করতে হলে এই দেশে যে অসাম্প্রদায়িক চেতনার শক্তি, তাকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। সেই জন্য অনেক দান দরবার হয়েছে। তারা বলেছে আমরা ইনক্লুসিভ রাজনীতি চাই, অর্থাৎ সমস্ত দলের অংশগ্রহণের রাজনীতি চাই, যেমনটা তারা আগেও বলতো। এবং তারেক রহমানকে তারা মনে করেছিল 17 বছর ব্রিটেনে ছিল নির্বাসিত জীবনে, তিনি আর যাই হোক এই মৌলবাদী শক্তিকে কোনো রকম প্রশ্রয় দিবেন না। এই কথা মনে করেই কিন্তু ভারত এই তারেক জিয়াকে বাংলাদেশে প্রত্যার্পণে সহযোগিতা করেছে, এবং এই নির্বাচনে যেন তারেক রহমান জয়লাভ করে আওয়ামী লীগের অ্যাবসেন্সে, সেদিকেও কিন্তু ভারতের একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল বলে অনেকে বলে থাকেন, যদিও এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ আমার কাছে নেই। তো এই ভারতের চাওয়া বা ভারতের পাওয়া, সেটার চাইতে বড় কথা হলো তারেক রহমান বাংলাদেশের ক্ষমতায় আসে। আসার পর 2 মাসের মাথায় 3 মাসের মাথায় তিনি বাংলাদেশ আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করে যেই প্রজ্ঞাপনটি জারি করা হয়, সেই প্রজ্ঞাপনটি তিনি আইন আকারে পরিণত করেন। তার মানেটা খেয়াল করে দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন রাজনীতি করতে পারছে না। কার কারণে? তারেক জিয়ার কারণে। কারণ ডক্টর ইউনূসের সময় ছিল 60 দিন, 60 দিনের বেশি তার ক্ষমতা থেকে যাওয়ার পরে এটা আর কার্যকর থাকার কথা না, কিন্তু তারেক জিয়া সেটাকে প্রলং করলেন। যেমনটা 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ইন্ডেমনিটি অধ্যাদেশটি দিয়েছিল মোস্তাক, কিন্তু সেই মোস্তাকের অধ্যাদেশটিকে আইনেতে পরিণত করেন জিয়াউর রহমান। তাহলে খেয়াল করে দেখেন, বঙ্গবন্ধু হত্যার বিচারকে রহিত করেছিল জিয়াউর রহমান, আর পুলিশ হত্যা সহ আওয়ামী লীগের হাজার হাজার কর্মীকে হত্যার যে বিচার, সেটাকে রহিত করলেন কে? তারেক জিয়া। কারণ ওই দায় মুক্তি দিয়ে ডক্টর ইউনূস যে অধ্যাদেশটি জারি করেছিলেন, সেই অধ্যাদেশটি এই তারেক রহমানের সরকার পাশ করিয়ে দিয়েছে। এখন দেখেন, এই মৌলবাদী জঙ্গিবাদীদেরকে যারা রক্ষা করে, তারা কখনো মৌলবাদ এবং জঙ্গিবাদ নিয়ন্ত্রণে কোনো কাজ করবে না। এখন যে কথাটি মূল ছিল, সেই কথাটি ছিল সাম্প্রতিক সময়ে ভারতে একটি ভিজিটের কথা ছিল তারেক রহমানের। সেখানে 2টি শর্ত জুড়ে দিয়ে সেখান থেকে তিনি সরে আসলেন, কিন্তু আলটিমেটলি ভারত হারেনি, বাংলাদেশ জিতেনি। হেরে গেছে, মানে বাংলাদেশের তারেক জিয়ার সরকার জিতেনি, হেরে গেছে বাংলাদেশ। কেন হেরে গেছে আপনারা বলি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, বাংলাদেশের অর্থনীতির গতি এবং মানুষের জীবনকে ঠিক রাখতে আমাদের বৃহত্তর প্রতিবেশী ভারতের যে কী পরিমাণ ভূমিকা, সেটা আপনারা যদি গত 53-54 বছরের ইতিহাসটা একটু খেয়াল করেন, তাহলে দেখবেন আমাদের যখনই বিদ্যুতের সমস্যা হয়েছে, আমরা ভারত থেকে বিদ্যুৎ এনেছি। আমাদের পেঁয়াজের সমস্যা, কাঁচামরিচের সমস্যা, চাল ডাল লবণ তেলের সমস্যা, আমরা ভারত থেকে সেটা এনেছি। আমাদের গ্যাসের সমস্যা, আমরা ভারত থেকে এনেছি। ডিজেলের সমস্যা, সেটা আমরা ভারত থেকে এনেছি। ভারত আমাদেরকে বিনা পয়সায় দেয়নি, টাকা দিয়েই দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি, পৃথিবীর অন্য কোনো দেশ থেকে যারা এই সাহায্য দিতে পারে, তাদের কাছ থেকে যদি আপনি সেটা আনতে যান, আপনার যেই সময়টা ট্রান্সপোর্টেশন এবং কমিউনিকেশনে লাগে এবং যে কষ্টটা লাগে, সেটার চাইতে 3 ভাগের 1 ভাগ দিয়ে ভারত থেকে আনা যায়। যার কারণে আমাদের প্রয়োজনেই কিন্তু ভারতকে আমরা এই ব্যবহারটা করেছি। এখন খেয়াল করে দেখেন, বাংলাদেশের 3 দিকে ভারত, মাত্র একদিকে হচ্ছে বঙ্গোপসাগর। 1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধ চলে, তখন ভারত পাকিস্তানকে
তার সীমানা বন্ধ করে দিয়েছিল, অর্থাৎ ভারতের যে আকাশ সীমা, সেই আকাশ সীমাটি ব্যবহার করা ভারত বন্ধ করে দিয়েছিল। যখন ভারত বন্ধ করে দেয় তখন বাংলাদেশে একটি ফ্লাইট আসতে হলে প্রথমে সেটি কলম্বোতে যেত, কলম্বো থেকে বাংলাদেশে বঙ্গোপসাগরের উপর দিয়ে আসতো। এর ফলে আমাদের যে বিমানের খরচ এটা 2 গুণ বা 3 গুণ বেড়ে যেত। এখন বর্তমানে ভারতের সাথে আমাদের যে সমস্যাটি, এই সমস্যার ফলে আস্তে আস্তে ভারত যদি এই রকম অবস্থায় যায় যে ভারতের আকাশ সীমা দিয়ে বাংলাদেশের কোনো বিমান চড়তে দেব না, আপনি কি করবেন? ভারতও আমাদের আকাশ সীমা ব্যবহার করে, যেহেতু আমাদের দেশ ছোট, এই অংশটা ভারত চাইলে পরিহার করতে পারে। এটুক ব্যবহার না করলেও ভারতের চলে, কিন্তু এটুক ব্যবহার না করলে বাংলাদেশের চলে না। এর ফলে কি হবে? বাংলাদেশ বহির্বিশ্বের সাথে ডিসকানেক্টেড হয়ে যাবে। আর কানেকশন যদি রাখতে হয়, প্রথমে কলম্বোতে আসবে, কলম্বোতে আসার পর বাংলাদেশে ফিরবে। তাহলে বাংলাদেশে মিডল ইস্টে যেতে এখন যেখানে 30,000 লাগে, তখন সেটা 50,000 হয়ে যাবে। এই শ্রমিকের জীবন হবে দুর্বিষহ, মানুষের জীবন হবে দুর্বিষহ। ইউরোপ থেকে, আমেরিকা থেকে যে ফ্লাইট আসবে, সে ফ্লাইট কলম্বো হয়ে ঢাকায় যেতে হবে। সরাসরি ঢাকায় যাওয়ার কোনো রাস্তা বাংলাদেশের নেই, কেননা আমাদের চারদিকে ভারতের আকাশসীমা। এই ভারত এটা বন্ধ করে দিবে কখন, বা আদৌ বন্ধ করে দিবে কিনা, সেটার চাইতেও বড় কথা হচ্ছে এই সম্ভাবনাটা আছে কিনা, সত্যিকারই আছে। এক। দ্বিতীয়ত দেখেন, আদানি এখনও আমাদের 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। ভারত থেকে আমরা আরও 400 মেগাওয়াট তারের মাধ্যমে নিয়ে আসি। এই যে 2000 মেগাওয়াট, এই বিদ্যুৎ যদি কোনো কারণে ভারত বন্ধ করে দেয়, মরার উপরে খড়ার গা, আরও কি অবস্থা হবে বিদ্যুতের সেটা বোঝেন। এবং এইরকমভাবে শুধু বিদ্যুৎ, গ্যাস আর আকাশ সীমা নয়, বাংলাদেশের যে নদী, বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীমাতৃক মানে নদী হচ্ছে বাংলাদেশের মা, আর নদীর মা হচ্ছে ভারত। আমাদের 54টি নদীর উৎপত্তিস্থল হচ্ছে ভারত। এই ভারত অথবা কোনোটা চায় না, কিন্তু ভারত দিয়ে এসছে। প্রতিনিয়ত ভারতের অর্থনৈতিক সক্ষমতা বাড়ছে এবং ভারতের প্রয়োজনেই তাদের মিঠা পানির ব্যবহার বাড়ছে। তারা যদি এই পানি ডাইভার্ট করা শুরু করে, বাংলাদেশ এই নদীমাতৃক দেশের স্ট্যাটাসটা হারায় ফেলবে। বিশেষ করে শুষ্ক মৌসুমে, যখন পানিটা আমাদের সোনার চেয়েও দামি, ওই শুষ্ক মৌসুমে যদি পানি না আসে, তাহলে এই বাংলাদেশ ডাই আপ হতে হতে এই 18 কোটি মানুষ তো দূরের কথা, 10 কোটি মানুষকে খাওয়াবার সামর্থ্য বাংলাদেশের থাকবে না। তাই বাংলাদেশকে এখন বুঝতে হবে, ভারতকে কি শত্রু রাষ্ট্রের কাতারে ফেলবেন না বন্ধু রাষ্ট্রের কাতারে ফেলবেন। শুধু কি তাই, গঙ্গার যে পানি চুক্তি, এই বছর সেটি শেষ হয়ে যাচ্ছে। এই পানি চুক্তিটি যদি নবায়ন না হয়, তাহলে হার্ডিন্স ব্রিজের নিচ দিয়ে আবার ট্রাক চলবে। আমরা মাওলানা ভাসানী, গোলাম আজম এবং খালেদা জিয়া সবাইকে দেখেছি, এবং আমাদের বামপন্থী দলের নেতারা পারাক্ষা অভিমুখে লং মার্চ করেছে, এক ফোঁটা পানিও গঙ্গাতে আনতে পারেনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 সালে ক্ষমতায় আসার পর 30 বছরের যে চুক্তিটি করেছিলেন 1996 সাল থেকে 2026 সাল, সেই চুক্তিটির বদলতেই গঙ্গায় পানি আসে পথ করে। আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এই গঙ্গার পানি বিশাল ভূমিকা রেখেছে। আজকে যদি এই গঙ্গার পানি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের অসভ্যতার কারণে, বাংলাদেশের অবন্ধুসুলভ আচরণের কারণে, জঙ্গিবাদী মনোভাবের কারণে এবং অকৃতজ্ঞ চেতনার কারণে, তাহলে এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র সত্যিকার অর্থেই ধ্বংস এবং বিলীন হয়ে যাবে। আসুন, বাংলাদেশের যারা রাষ্ট্র চালান, যাদের ক্ষমতা আছে, তাদের মাথায়, চিন্তায় এবং মননে সাম্প্রদায়িক চেতনা বাদ দিয়ে একটা অসাম্প্রদায়িক চেতনা জন্ম হোক, বাংলাদেশ প্রেম হোক। তিনি যে মুখে বলেছিলেন যে বাংলাদেশ ফার্স্ট, এই বাংলাদেশ ফার্স্ট মানে হচ্ছে ভারতের সাথে সুসম্পর্ক হলেই বাংলাদেশ ফার্স্ট, আর ভারতের সাথে দুঃসম্পর্ক হলে, ভারতের সাথে সম্পর্ক খারাপ হলে বাংলাদেশ লাস্ট। বাংলাদেশ জাতীয়, আন্তর্জাতিক কোনো পর্যায়ে দাঁড়াতে পারবে না। আসুন, দেশকে বাঁচাতে হলে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটিকে টিকিয়ে রাখি এবং এগিয়ে নিয়ে যাই। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। ভালো থাকবেন সবাই।